আদ্রিতা সময় নষ্ট করে না, চটজলদি ফার্স্ট এড বক্স হলে প্রয়োজনীয় সামগ্রী বের করে নেয় এবং দক্ষ হাতে ঔষধ লাগাতে থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো আবরার একটুও শব্দ করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা বিড়বিড় করে আওড়ায়, এটা মানুষ নাকি পাথর? আল্লাহ যে কার পাল্লায় ফেললো। তখনই অ্যানি উপস্থিত হয় সেখানে, মুখে সাদা রঙের ব্যান্ডেলের ডিব্বা। আদ্রিতার পায়ের নিকট ডিব্বা নামিয়ে মিও মিও আওয়াজ তোলে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, নিচু হয়ে কুলে তুলে নেয় অ্যানিকে, ঠোঁট দাবিয়ে চুমু খায় কয়েকবার, আদুরে স্বরে বলে, আমার সোনা মোনা, ভালোবাসি তোকে। পরপরই নামিয়ে দেয় খাটির ওপর। অ্যানি ভদ্র বাচ্চার মতো চুপচাপ বসে পড়ে, গভীর মনোযোগে আবরারকে দেখতে থাকে, যেন মনে মনে বলছে, তুমিও একটু কোলে নাও আমায়, চুমু খাও আমার গায়ে, ভালোবাসি বলো। আতিয়া বেগম নিজের পুরনো ডায়েরিখানা খুলে বসে। সেখানে লেখা রয়েছে জানা অজানা অনেক তথ্য। ছোটবেলা থেকেই ডায়েরি লিখতে ভীষণ ভালোবাসতেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে পরিবারের কেউ কিছু বললেও যত্ন করে লিখে রাখতেন 256 পৃষ্ঠার এই ডায়েরিখানায়। কলেজ লাইফের প্রথম দিন, নতুন কলেজে পা রাখার পরেই মনে ধরেছিল একটা মানুষকে। সে ওই কলেজে পড়তো না, তবে তাকে মাঝে মধ্যেই দেখা যেত কলেজের আশেপাশে। কিছুদিন যাওয়ার পরে পছন্দের পুরুষটি প্রপোজ করেছিল আতিয়াকে। সেই দিনটা ছিল আতিয়ার জীবনের শ্রেষ্ঠ দিন। পছন্দের মানুষ থেকে প্রেমের প্রস্তাব পাওয়া চারটিখানি কথা নয়। তারপর তাদের প্রণয় হলো। কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, রাজ্যে গিয়ে ফিস ফিস করে ফোনে কথা বলা, আরও কত মধুর স্মৃতি। হঠাৎ একদিন সকালে আতিয়া জানতে পারল তার বিয়ে ঠিক হয়েছে এবং আজকেই বিয়ে। বাধ্য হয়েই মনের মধ্যে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করতে হলো। বছর ঘুরতে না ঘুরতেই জন্ম নিল আবরার। জন্মের 2 দিন পর্যন্ত কান্না করেনি সে। ডক্টর, নার্স সহ চৌধুরী বাড়ির সকল সদস্য পাগল হয়ে যাচ্ছিল। সব থেকে বেশি পাগল হয়েছিল আবরারের বাবা। ছেলের চিন্তায় 2 দিন পর্যন্ত মুখে কিচ্ছুটি তোলেনি। সেই আবরার ধীরে ধীরে বড় হতে লাগলো বাবার ছায়াতলে। কোনো একটা কারণে অবুঝ শিশু বাবা ছাড়া কারো কোলেই ঠিকঠাক থাকতো না, মায়ের বুকের দুধ খেত না। এতে আতিয়ার কোনো ভাবান্তর ছিল না, কখনোই জোর করেনি দুধ খাওয়ানোর জন্য। 7 মাস বয়সে আবরার প্রথম কথা বলতে শেখে, আর প্রথম ডাকটাই ছিল বাবা। ধীরে ধীরে আতিয়ার অনুশোচনা হতে লাগলো। ছেলের মুখে মা ডাক শোনার জন্য হৃদয় বিচলিত হয়ে উঠল। হামাগুড়ি দিয়ে যখন বাবাকে জড়িয়ে ধরত, তখন আতিয়ারও ইচ্ছে করত তার কোলেও যদি আসতো। তখন থেকে ছেলের প্রতি যত্নশীল হয় সে। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ছেলের সঙ্গে কথা বলতো, আদুরে বাক্যে আওড়াতো, মা বলে ডাক শেখাতো এবং 14 মাস বয়সে এসে মা বলেও ডাকতে শুরু করে। আর তখনই প্রেম এমন এক অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। একে অনুভব করা যায়, কিন্তু পুরোপুরি প্রকাশ করা কঠিন। তুমি যখন পাশে থাকো, পৃথিবী যেন থেমে যায়, আর আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি। তোমার হাসি আমার পৃথিবী আলোকিত করে, আর তোমার হাতের স্পর্শ যেন আমার সারা জীবনটাই পূর্ণ করে দেয়। তোমার চোখের মধ্যে এক ধরনের শান্তি আছে, যেন সময় থেমে যায়। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই যেন এক জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি পাশে থাকো, তখন মনে হয় পৃথিবীটা শুধুই আমাদের। তুমি শুধু আমার জন্য নয়, বরং আমার জীবনের সব কিছু। তোমার হাসি, তোমার স্পর্শ, এসব যেন আমার হৃদয়ের গভীরে কোনো চিরন্তন গান গাইছে। বিয়ের পর থেকে আতিয়া এবং তার স্বামীর সম্পর্ক বিছানা অবধি সীমাবদ্ধ ছিল। রফিকুল চৌধুরী কখনো ভালোবেসে আতিয়ার মন মানানোর চেষ্টা করেনি। আতিয়াও কখনো ভালোবাসার দাবি নিয়ে সামনে দাঁড়ায়নি, বরং মাঝে মধ্যে 2-1টা কথা বলতে আসলে হ্যাঁ বলে এড়িয়ে যেত। আবরারের যখন 3 বছর বয়স, তখন রফিকুল একগুচ্ছ লাল গোলাপ নিয়ে আতিয়ার সামনে দাঁড়িয়েছিল, বলেছিল প্রেমমূলক বাক্য। সেদিন আতিয়া উপলব্ধি করে এই মানুষটা তার স্বামী। এই মানুষটাকে অবহেলা করা যাবে না। তার সন্তানের জন্য হলেও তাদের হাসি খুশি থাকতে হবে। তারপর থেকে তাদের সংসারে সুন্দর হতে শুরু করে। আবরারের 4 বছর বয়সে আরিফ বর্ষা আসে আতিয়ার শ্বশুর বাড়িতে। তাদের তখন সবে সবে বিয়ে হয়েছে। পুরনো প্রেমিককে দেখে আতিয়ার কলিজা কেঁপে উঠেছিল। পুরনো প্রেম মস্তিষ্কে ভয়াবহ পীড়া দিচ্ছিল। সর্বক্ষণ ভাবতে থাকতো, এই বুঝি তার সংসারটা ভাঙলো, এই বুঝি আরিফ সবাইকে সব বলে দিল। কোনো রকমে পালিয়ে এসেছিল ওনাদের সামনে থেকে। পরে জানতে পারলো আরিফ হচ্ছে আবরারের দাদার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, এবং তারপর থেকে ওনাদের আসা যাওয়া লেগেই থাকতো।
মাঝে মধ্যে আরিফের সাথে চোখাচোখি হয়ে যায় আতিয়ার। নীরবে দৃষ্টি ফিরিয়ে চলে আসে। এভাবে আরও কিছু বছর চলে যায়। আবরারের ৮ বছর চলে, আর অহনার সবে জন্ম হলো। ছোট্ট অহনাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল আতিয়া। তখনই আরিফ চলে আসে সেখানে। আশেপাশে কেউ ছিল না বিধায় আরিফ আতিয়ার পাশে বসে, হাত এগিয়ে কোলে তুলে নেয় অহনাকে। মৃদু হেসে বলেছিল, তুমি কি করে পারলে আমায় ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? আতিয়া জবাব দিতে পারে না, মাথা নিচু করে বসেছিল। আরিফ পুনরায় বলে, তুমি চাইলে এখনো আমি তোমায় গ্রহণ করতে রাজি। যাবে আমার সাথে? এই কথাটুকু শুনে ফেলে রফিকুল। তার কোলে ছিল আবরার। ছোট ছোট দুটো বাচ্চা ছেড়ে আতিয়া চলে গেলে রফিকুল কি করবে? কিভাবে মানুষ করবে দুটো শিশুকে? আর নিজেই বা কি করে থাকবে আতিয়াকে ছেড়ে? একটু বেশি ভালোবাসি কিনা আবরার তখন অতশত বোঝে না। তবে এটুকু বুঝতে পেরেছিল ওই আঙ্কেলটা তার মাকে নিয়ে যেতে চাচ্ছে। আর এটা শুনে বাবা কষ্ট পাচ্ছে। পরের দিনই স্ট্রোক করে রফিকুল। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় পায় না, তার আগেই দুনিয়া ত্যাগ করে। আবরার বুঝে যায় মা এবং আঙ্কেলের জন্যই বাবা চলে গেল। সেই থেকে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ, তার ভীষণ খারাপ। মাকে মা বলে ডাকতে ইচ্ছে করে না। মায়ের মুখটা দেখলেই বাবার ঘুমন্ত মুখশ্রীর কথা মনে পড়ে। বুকের পাশের ক্ষতটা বেশ গভীর, চাকু ঢুকিয়েছিল বোধহয়। বাঁ পাশে অবস্থির কয়লার 1 ইঞ্চি উপরে হয়েছে ক্ষতখানা। আদ্রিতা কপাল কুঁচকায়। আলতো হাতে ক্ষত স্থানে তুলো ছুঁয়ে আহত স্বরে বলে, আপনি কি মাফিয়া নাকি মস্তান? এভাবে মারলো কেন আপনাকে? ইস, মায়া দয়া কিচ্ছু নেই তাদের। অবশ্য আপনারও নেই। আবরারের নজর ছিল আদ্রিতার বক্ষদেশের পানে। সাদা রঙের টি শার্টের গলাখানা একটু বেশি বড়। ঝুঁকে ঔষধ লাগিয়ে দেওয়ার ফলে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক কিছু, যা দেখতে বেশ ভালো লাগছে আবরারের। ইচ্ছে করছে গভীরভাবে ছুঁয়ে দিতে, মুখ ডুবিয়ে চুমু খেতে, দিন দুনিয়া ভুলে আদ্রিতার মাঝে ডুবে যেতে, কিন্তু পারছে না। বেয়াদব দুষ্টু অ্যানি হাঁ করে তাকিয়ে আছে, যেন আদ্রিতাকে ছুঁলে সে কামড়ে দেবে। দায়িত্ববান বডিগার্ড। আবরারের থেকে জবাব না পেয়ে আদ্রিতা তার মুখপানে তাকায়। মুহূর্তেই চমকে ওঠে। আবরারের নজর খেয়াল করে টেনে নেয় টি শার্টের গলা। এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলে আবরার বিরক্ত হয়। ডান হাতে কপাল চুলকে গম্ভীর স্বরে বলে, কৈফিয়ত দিতে হবে তোমায়। আদ্রিতা অনবরত মাথা নাড়ায়, মানে? জবাব দিতে হবে না। পরপরই মাথা নিচু করে মুখ বাঁকায়। নিচু কাজে মনোযোগ দিয়ে বিড়বিড় করে বলে, শালা হনুমান, লজ্জার দৃষ্টি ঠিক করতে পারিস না? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে, বেয়াদব। আর কৈফিয়ত চাইছি তোর কাছে, শুধু জিজ্ঞেস করছি। জবাব দিলে দিবি, না দিলে নাই। খাটাসের মতো ধমকাবি কেন? গন্ডার কোথাকার, তোর কপাল। বাকিটুকু শেষ করার আগেই আবরার 2 হাতে চাপটে জড়িয়ে ধরে আদ্রিতাকে, ফেলে দেয় বিছানায়। 1 হাত টি শার্টের ফাঁকে ঢুকিয়ে দেয় এবং আদ্রিতার ওষ্ঠদ্বয়ে ভাঁজে নিজের ওষ্ঠদ্বয় মিলিয়ে নেয়। শক্তপোক্ত হাতের বিচরণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ওষ্ঠের সংঘর্ষ। হতভম্ব আদ্রিতা বক্ষদেশের পীড়ায় মৃদু স্বরে গুঙিয়ে ওঠে। এটাই বুঝি বেসামাল আবরারের বেপরোয়া হৃদয়ে ঝড় তুলল। এক মুহূর্তের জন্য ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মাথা তুলে তাকায় গোলগাল মায়াবী মুখ পানে। জোরে জোরে শ্বাস টানছে রমণী, যেন এতক্ষণ চাপা পড়েছিল বালিশের তলায়। শ্বাস নিতে পারেনি। আবরার ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকায়, ছেড়ে দেয় আদ্রিতার হাত। পাশ ফিরে তাকায় অ্যানির পানে। সে গোল গোল নয়নে তাকিয়ে আছে, যেন বোঝার চেষ্টা চালাচ্ছে এরা দুজন ঠিক কী করছে। আবরার উঠে বসে। অপর হাতখানা এখনও রয়েছে আদ্রিতার টি শার্টের ফাঁকে। সেটা সরানোর চেষ্টা চালাচ্ছে আদ্রিতা, তবে ব্যর্থ। অ্যানি, পাপা মাম্মাম রোমান্স করব, চাচুর কাছে যাও। অ্যানি কি বুঝলো কে জানে, মিউ মিউ আওয়াজ তুলে লেজ গুটিয়ে চলে যায়। আদ্রিতা আশ্চর্য নয়নে তাকিয়ে থাকে। ভালোবাসা দিয়ে বড় করলো আদ্রিতা, আর এখন কথা শুনে আবরারের। এটা কি অন্যায় নয়? অ্যানি চোখের আড়াল হতেই আবরার পুনরায় দৃষ্টি দেয় আদ্রিতার পানে। তুমি ভীষণ হট অ্যান্ড সফট, ধরলেই ছাড়তে ইচ্ছে করে না, কামড়ে খেয়ে নিতে মন চায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে আবরারের লাল লাল নয়ন চোরার পারে তাকিয়ে মিনমিনি স্বরে বলে, প্লিজ ছেড়ে দিন, আমি এসবের জন্য প্রস্তুত নই। বাকিটুকু আবরার শোনে না, বরং টি শার্ট টেনে উপরে তুলে নাক ডুবিয়ে দেয় আদ্রিতার নরম তুলতুলে উদরে। পুনরায় 2 হাতের বিচরণ ঘটায় বক্ষদেশে এবং বেপরোয়া ভঙ্গিমায় চুমু খেতে থাকে। দিশেহারা আদ্রিতা আবরারের এরূপ দেখে কেঁদে ওঠে উচ্চস্বরে।
থমকায় আবরার, মাথা তুলে তাকায় আদ্রিতার মুখপানে, বিরক্ত ভঙ্গিমায় কপাল কুঁচকায় এবং ধমকে সরে বলে। স্টপ ইয়োর ফাকিং ক্রাইং। কিন্তু আবরারের ধমকে কাজ হয় না। আদ্রিতা তার কান্না থামায় না, বরং একটুখানি বেড়ে যায়। অধৈর্য আবরারের কান্না দেখার সময় নেই, তাই টেনে টেনে টি শার্ট আবার উপরে তোলে। স্পর্শকাতর জায়গায় মুখ ডুবিয়ে হাসকি স্বরে বলে, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ সহ্য করে দাও, মরে যাচ্ছি আমি। আদ্রিতার কান্না থামিয়ে কিছু একটা ভেবে শান্ত হয়ে আবরারের চুলগুলো মুঠো করে ধরে। সময় করায় অদ্ভুত শব্দ বেরিয়ে আসে আদ্রিতার ঠোঁটের ফাঁক দিয়ে। আবরার পুনরায় বলে, ডিস্টার্ব করে না জান। আদ্রিতা ডিস্টার্ব করে না, তবে তখনই ভেসে আসে সিয়ামের কণ্ঠস্বর। আবরার আঁখি পল্লব বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আদ্রিতাকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্টখানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখনই সিয়াম লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গড়িয়ে দেবে। আবরার দরজা খুলে সিয়াম হাঁপাতে হাঁপাতে বলে, আবরার টনে। বাকিটা শেষ করার আগেই আবরার সিয়ামের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। অতঃপর ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধহয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। সিয়াম আঙুল মুখে পুরে গোল গোল নয়নে আবরারকে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শখ খেলো না, বরং ধুরন্ধর মনে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা আল্লাহ কোন মাটি দিয়ে তৈরি করেছে সিয়াম ভেবে পায় না। এই মুহূর্তে তার আবরার তাসনিনকে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করোনা কারো পরোয়া, দেখতে হীরের মতো, খালি ডাকটা একটু কম হতো। আব্বার সঙ্গে আম্মারে আমি দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত হয় সিয়াম, বিড়বিড় করে বলে, শালা কবেট, কবিতার কও বলছিস তুই? আবল তাবল লাইন মিলিয়ে জগা কিছুর বানিয়ে সেটা পাবলিককে শোনাস? কবে যেন জুতোর বাড়ি খাবি তুই? সিয়ামের বিড়বিড় করার মাঝেই আবরার বলে ওঠে, সিয়াম, ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফাস্ট। কিন্তু কেন? মার দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকিয়ে সিয়ামের পানে তাকায় আবরার। এর দৃষ্টির ভাষা সিয়ামের মুখস্থ, মানে জিজ্ঞেস করছে। কি বললি তুই? সিয়াম মুখ বাঁকিয়ে বলে, মা বলে ডাকতে বলেছিল আদ্রিতাকে। তাহলে তো আন্টি তো দাদি হলো। আবরার বাঁ হাতে কপাল চুলকায়, পরপর সেই হাতখানা রাখে সিয়ামের কাঁধে। দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব, এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবি কনফার্ম। আর হ্যাঁ, তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে আবরার। আদ্রিতা বিছানায় গোল হয়ে বসে আছে। কোলের মাঝখানে অ্যানি, সে পরম শান্তিতে ঘুমোচ্ছে। তার মাথায় আদ্রিতার ডান হাত, একটু পরপর হাত উপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। সিয়াম এবং আবরারের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার? সত্যি কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে আদ্রিতার। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয় কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে আদ্রিতা এই মুহূর্তে অনুভব করছে আবরার নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য আদ্রিতার হৃদয় গভীর জায়গার সৃষ্টি হয়ে গিয়েছে। জানে আবরার ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে পাজি মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। আবরার কাভার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের ওপর রাখে। তারপর একটা লাকেজ এনে সেটাও খাটের ওপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাকেজে পরতে থাকে। আদ্রিতার মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে আবরারের, তাকায় আদ্রিতার পানে। আদ্রিতা তাকিয়েছিল বিধায় চোখোচোখি হয়ে যায় দুজনের। মুহূর্তে দৃষ্টি নামায় আদ্রিতা। এই লোকটা লাল লাল চোখের পানে তাকালে কলিজা শুকিয়ে যায় আদ্রিতার। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। আবরার জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় আদ্রিতা, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে কেন কুলু পেটে রেখেছে? বলি, গন্ডার দুই একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। আদ্রিতার বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে আবরার। গম্ভীর স্বরে বলে,
চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে আদ্রিতা বলে ওঠে। কত তাড়াতাড়ি? আবরার ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট এ মিনিট। বলে কক্ষ ছেড়ে বের হয় আদ্রিতা ভেঙচি কাটে। এই হাদারাম আবার কই গেল? আবরার আতিয়ার কক্ষের সামনে গিয়ে থামে। দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। তৃতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। আতিয়া বেগম সবে শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বললি আবরার? আবরার আতিয়াকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে। খাটের এক কোণায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরবো। আপনি আদ্রিতাকে নিয়ে অহনার বাড়িতে থেকে আসুন এই কটা দিন। আতিয়া কপাল কুঁচকায়। মা কি করলো না করলো এসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? আতিয়াকে চুপ থাকতে দেখে আবরার পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ আদ্রিতা। আমি তার সঙ্গে থাকতে চাই, সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলেও ঠিক সেভাবেই চলে যায় আতিয়া। আখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করল না এবং অকপটে স্বীকার করে নিল আদ্রিতাকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা ঝলমল করছে। দিনের আলোর মতোই উজ্জ্বল। আদ্রিতা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। আবরার তাসনিন রেডি হচ্ছে, এখনই বের হবে কক্ষ থেকে। হিরো হিরো লোক নিয়ে চলে যাবে। তখন আবরারের পেছন পেছন এসেছিল আদ্রিতা। আতিয়াকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। আবরার তাকে ভালোবাসে, এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করেছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে আদ্রিতা। আবরার কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে ইয়া বড় লাগেজ, কানে অ্যাপেল এর লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে। বড় রেগে আছে মনে হচ্ছে। আদ্রিতাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আদ্রিতা দাঁড়িয়ে পড়ে করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন আবরার তাসনিন? থেমে যায় আবরার। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে। ঠোঁট বাগিয়ে একটু হাসার চেষ্টা করে ডান হাত বাড়িয়ে চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। হাসকির স্বরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরবো দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আখি পল্লব বন্ধ করে নেয় আদ্রিতা। আবরারের হাতের ওপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। আবরার হাসলে বোধ হয় একটু। ফিস ফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। তখনই পেছন থেকে সিয়াম বলে, কাপাকাপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। আবরার দাঁতে দাঁত চেপে তাকায় সিয়ামের পানে। কঠিন কিছু গালি আউড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই সোয়ার। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষ পান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু এসে যায় না। আতিয়া বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলেমেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না, কলিজা ছটফট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরেও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? আবরার আকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরেও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় আবরার। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলাভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে রয়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের আলো হতে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুপাশে দুটো বাড়ি রয়েছে, একটা অহনার এবং অপর পাশটার জানা নেই। অহনা ব্যালকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আহাদ, ইভান, আমান, সিয়াম সকলেই গভীরভাবে আচ্ছন্ন। একজনের অপর আরেকজনের হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। সিয়ামের মাথা আবরারের কাঁধে। বিরক্ত হয় না আবরার, বরং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাট কাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না।
তখনই বদের হাড্ডি চারটায় আবরারের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবেই, জেদ ধরে বসে। অগত্যা তাদের নিয়ে পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। অহনাদের বাড়ির বন্ধ গেইটের পানে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে আবরার। মন বলছে গাড়ি থেকে নেমে অহনার কাছে যেতে, অনুনয়ের স্বরে বলতে,